তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কাউকেই থাকবে, দেখি কে আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, খটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এসব কথা বলতে একটু লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছিলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘষিটি বেগম ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকে আমার কম। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাঁসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাজ লজ্জা ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছো নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত দ্বারা, স্বাভাবিক কণ্ঠেই বলল, রুমে চলো তো বউ, কতটা পর জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম প্রয়োজন। তুর্যের এহেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সভায়। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণেই নাক মুখ কুচকে বললেন, বেলাজ নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পৃথা তোমার সাথে তোমার রুমে থাকবে না, ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই, তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছুই বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবু তার বেলার ছেলেকে শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা, বউ আলাদা থাকবে না, এরপর আর কি বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জাও নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপরেও এতক্ষণ কম যুদ্ধ চালালেন না তিনি। তাহমিনা বেগম ভাবনার মধ্যেই তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল এখানেই, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতি। কিন্তু ভাইয়ের শেষ কথাটা আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক, এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। মাথা চুলকে প্রশ্ন করলো, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই দুই শব্দটার মধ্যে পার্থক্য কি? তুর্য সৌর দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জ শব্দটা 4 অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে। আর শরমহীন শব্দটা 5 অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্তবর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল তারেক। পৃথার থেকে বছর খানেকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা, শ্রেণীতেও মেধাবী হিসাবে বেশ নাম ডাক আছে তার। কিন্তু এত পড়াশোনা এবং এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো। এতদিন তার পড়াশোনা ভুল ছিল নাকি তার বিলেতে পাশ করা ভাই ভুল বলছে? তো এর মধ্যেই প্রীতার হাত ধরে টান লাগালো, আবার বলল, চলো রুমে চলো বউ। প্রীতা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে তুর্যের রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনেই বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এইভাবে হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্তত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। প্রীতা ঠাই দাঁড়িয়ে রইল, তুর্যের টানাটানিকে উপেক্ষা করে এক পাও এগোল না সে। তুর্যের ভ্রুদয় কুঁচকে এলো, তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে নাকি আমি এবার সত্যি সত্যি কোলে নেব তোমায়? পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে, তখন সে কথা তুর্য রাখবেই। স্থান কাল পাত্র কোনো কিছুই বিবেচনা করবে না। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরো বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকেই মান ইজ্জতের দফা রফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের কথা শোনাই শ্রেয় বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের ওষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথা এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে, ওষ্ঠে হাসি বজায় রেখে বলল, দোয়া করো মা, বিশাল একটা যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যের পানে তেড়ে গিয়ে বললেন, হতছাড়া দাঁড়া তুই, এক চড়ে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পিছন থেকে তার বউকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে
শ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। তামিনা বেগম গর্জে উঠলেন আরো। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে, ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমার কীর্তিকলাপ। মোজাফফর চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে, তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহ, রাগ করো না তাহমিনা, অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেশার ফল করতে পারে। তামিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে, দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাই পেয়েই পেয়েই ছেলেটা এমন বকে গেছে, যেমন বাপ তেমন তার ছেলে। মোজাফফর চৌধুরী মনে মনে ভেঙচি কাটলেন, চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেমন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলতে পারলেন না মোজাফফর চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাফফর চৌধুরী তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে উঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখের কণ্ঠের কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ লেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তাকেই গরম তেলে ভাজা শুরু করবে। মোজাফফর চৌধুরী মনের কথা মনেই চেপে রাখলেন, ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকে হাঁপাতে লাগলো তুর্য, যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিৎ সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা, অতঃপর স্বাভাবিক কণ্ঠে পৃথাকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। পৃথা শুনলো তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে মেয়েটা। তখন পরিবারের উপর অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো তারও পরতে ইচ্ছা করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছু তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না মনে করে, তাছাড়া এখনো অব্দি তুর্যের সাথে ততটাও ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলেও অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য, হয়তো বুঝলো মেয়েটার উসখুসের কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো, কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই বন্ধ দরজায় টোকা পড়লো। তুর্য দরজাটা খুলে দিতেই আরুষ দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভিতরে। লাগেজ দুটো দিয়েই নিঃশব্দে বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো, এই লোক তো জামা কাপড় কখন আনলো? আর তুচ্ছ জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দেবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়ে খুললো লাগেজটা, সাথে সাথে চমকে উঠল। এগুলো তো তার আগের কোনো জামা কাপড় নেই, সব একদম নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টে ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কণ্ঠে অবগতার রেশ নিয়েই বলল, এসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসলো, মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছি। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসলো, পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই পর সারা দিনটা দেখতে পাবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল, চট করে মাথাটা নুয়ে ফেললো সে। লাগেজ থেকে একটা থ্রি পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্যও ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টোসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এই কি রূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়েছে মেয়েটা, মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখে মুখে এখনো মুক্তোর দানার ন্যায় ছিটে ফোটা পানি দেখা মিলেছে। তুর্য কেমন ঘোর লেগে যাচ্ছে, ইচ্ছা করছে একটু শুয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে এই বিদেশের মাটিতে এত বছর সে পড়ে থাকতো না। পড়াশোনার সঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বইয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যে তার পানে এগিয়ে এলো পৃথা, ইতস্তত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটলো। পৃথার পানে এক পলক তাকিয়ে বলল, থামলো তুর্য। একটু এগিয়ে তার হাতে ধরে রাখা খাবারগুলো টেবিলের উপর রেখে বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও, খাবার দেখে খিদে যেন আরো বেড়ে গেল। সে কখন খেয়েছে, তারপর যদিও গাড়িতে তুর্যের জোড়াজোড়িতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তা ভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা তিরক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে।
তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায় ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথার। বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। এই বিয়েটাই যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্যের ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরিয়ে দেখলো কক্ষের চারিদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন কি সে বাংলা সিনেমার মতন ওই সোফায় ঘুমাবে আর তুর্য বিছানায়? পৃথার হৃদয় তীব্র বিরোধিতা করলো তার এই ভাবনায়। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে। তাহমিনা বেগম তো বলেছিলেন আলাদা কক্ষে থাকার জন্য। আলাদা থাকলে তো আর এত ঝামেলা হতো না। এখন দুজনে 2 কক্ষে বিছানায় ঘুমাতে পারত। পিতার ভাবনার মধ্যেই তুর্য বেশ আটসাট বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পিতা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না? এখন আরো 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়লো ধরনীর বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতন বউটার দিকে। এসব কি বলছে পৃথা? বিছানায় আসতে পারবে না? আরো 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে? তুর্যের মাথায় চক্কর দিয়ে উঠলো। পরক্ষণে সে নিজের হাত উঁচিয়ে হাতের করগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনলো। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো বড় বড় হলো। 7 বছর পর তার বয়স হবে 34। তুর্য তাকালো বউয়ের পানে, চোখ বড় বড় করে রেখেই শুধালো, তুমি কি আমাকে আমাদের বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনার বদলে দাদা ডাক শোনার পরিকল্পনা করছো বউ? পিতা ভরকালো। এই পুরুষ এসব কি বলছে? এখনো অব্দি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাত বেশরম পুরুষ কোথাকার! কত দূর অব্দি চিন্তা করে ফেলেছে ভাবতেই শিউরে উঠলো মেয়েটা। পিতা কটমট করে তাকালো তুর্যের পানে, দাদা দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে। কপাল কুঁচকে শোধালো, তাহলে আমি কোথায় ঘুমাবো? পিতা নিজের ডান হাত উঁচালো, এক আঙুল দিয়ে ইশারা করলো সোফার পানে। অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো তৎক্ষণাৎ। জোরালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে করে বউ এনেছি আলাদা করে ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্যই এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরো 7 বছর দূরে থাকবেন। তুর্য ভ্রু কুঁচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে। অতঃপর হুট করে একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার নিকট। মৃদু কণ্ঠে বলল, এখনই তো প্রাপ্তবয়স্ক নও তুমি। তারপর যদি আবার ফিরতাম, ওই 7 বছরের মধ্যে সামলাতে পারতে তো আমাকে? পৃথা ভ্রুদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে। তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতে কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে তুর্যের পানে। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতো মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল? কেন একটাবারও আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথায় আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটা আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্য পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটুকু বলেই থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্যে আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন? লুচ্চা বেটা! এতক্ষণ তো আপনাকে যাও মাফ করতাম, এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সম্মুখ থেকে, আমার বিছানা থেকে।
তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলো আবেগের বসে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? বউ যে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূরে হতে বলছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল, কোনো মেয়েদের সান্নিধ্যেই তো যাইনি আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। থামলো পৃথা, তুর্যের পানে আঙুল তুলে বলল, এই এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের জালে নিজেই ফেসেছে। বেচারার এখন ইচ্ছা করছে নিজের চুলগুলো নিচে টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বসে তাকে অন্য মেয়েদের কথা বলতে? এইটা ছাড়া তো বাকি সব বলতে পারতো, তাহলেই হতো। তুর্য ঢোক গিলল, করুণ কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি বউ। ওটা শুধুমাত্র একটুখানি যাওয়ার চেষ্টা করেছিলাম, যে চেষ্টা আমি কখনোই সফল হয়নি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকু দিয়ে বলল, আপনার কোনো কথা আমি আর শুনতে চাইছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজের রুম থেকে বেরিয়ে যাব? আমি উঠছি তো বিছনা ছেড়ে, সোফায় যাচ্ছে আমি, তবুও তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো। তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবার। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেললো এবারের মতন। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলে আবার আরেক ঝামেলা বাঁধত। এমনিতেই তাদের আলাদা করার জন্য ঘসেটি বেগমের বংশধর তাহমিনা বেগম ওত পেতে রয়েছেন। তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছে। 7 বছর আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। এখন তবুও এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজনে দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুড়িয়ে দেবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতেই তুর্য তাকালো বউয়ের পানে। মেয়েটা ইতিমধ্যে শুয়ে পড়েছে। হতাশ হলো তুর্য, কি নিষ্ঠুর বউ তার। তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মনে কি একটুও দয়া মায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে। কোনো রকমে আটসাট বেঁধে শুয়ে পড়লো সোফায়। কিন্তু বউ থাকতে এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যে আনচান আনচান শুরু করেছে। মুরগির বাচ্চার মতন বউটার সান্নিধ্য পেতে ইচ্ছা করছে ভীষণ। ক্রমে অধৈর্য হয়ে উঠছে মন মস্তিষ্ক। তবু ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুমার ধরা দিল না তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বইয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে, মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আগের তুলনায় গলা উঠিয়ে কণ্ঠের সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যে আবার এর এমন স্বরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সারা শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারলো না মেয়েটা। বিরক্ত ভরা কণ্ঠে বলে, কি হয়েছে, এমন ছাগলের মতো সুর তুলেছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগানো তুর্য। বউয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চার পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টে দিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার এত বড় শরীরটা আটছে না বউ। থামলো তুর্য। পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পা দুটো বাইরে পড়ে আসছে দেখো। পৃথা বিছানায় উঠে বসলো, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে। ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারে দিল তুর্য। আমতা আমতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথা কাট কাট কণ্ঠস্বর, তবে হাল ছাড়লো না তুর্য। মলির কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পর জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছিল ভীষণ। এখন যদি একটু ঠিকঠাকভাবে ঘুম না পারি, যাক, কি আর করার। বউ যখন বিছনায় স্থান দিবে না, বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যর পানে। মায়া হলো মেয়েটা। যত যাই হোক না কেন, এটা তুর্যের রুম, যেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে, বিষয়টা মোটেও ভালো দেখায় না। যদিও পৃথা বেশ ইতস্তত লাগছে এইভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বউ সে, লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলেই কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায়? আমি আলাদা ঘুমাবো।
তারাও বা কি ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মান অভিমান থাকুক না কেন সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে, তা এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসলো। যাক, তার পরিকল্পনা কাজ দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গতগত হয়ে বিছানায় গেল। সাথে সাথে পৃথা একটা কোল বালিশ ফেলে দিল বিছানার মধ্যে বরাবর। তুর্যর পানে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।